এই সরকার এটা কেয়ারটেকার নাম না, এটা ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট তারা কি মানে মানে এইটা আগেরগুলির চেয়ে পার্থক্যটা হচ্ছে এই গভর্নমেন্ট অনেক বিশাল ক্যানভাস নিয়ে কাজ শুরু করছে, রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার, এইটা সেইটা অমুক তমুক, হ্যাঁ, যে কারণে বিলম্ব হচ্ছে, তাই না? এখন কথাটা হচ্ছে আপনি যে রাষ্ট্র সংস্কারের এত ক্যানভাস নিয়ে মানে কাজ শুরু করলেন, এই সোসাইটিতে যে কথাগুলি উনি বললেন, আমি তো ভয়ে এখন ফেসবুক খুলিই না, মানে যেসব দৃশ্য দুই একটা দেখার পর আর খুলি না। এই যে ললেসনেস চললো এতদিন ধরে, এই যে মবক্রেসি চললো এতদিন ধরে, আপনি রাষ্ট্র সংস্কারের কাজ হাতে নিছেন, কিন্তু আপনি গভর্নেন্স দিবেন না। গুড গভর্নেন্স আমরা চাই না। গুড গভর্নেন্স ছাড়া তো আসলে আপনি সংস্কার করা সম্ভব না। আমি গুড গভর্নেন্স আমরা চাই না। আমরা ওই যে কি বলে ওই যে ভাত চাই না মা কুত্তা খা দাও, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আপনি গভর্নেন্স তো দিবেন, তাই না? এই যে ললেসনেস চললো না, মানে অবাক কাণ্ড, প্রতিদিন আপনার এই জিনিস চলতেছে। এবং দেখেন পলিটিক্যাল পার্টিগুলো যে এই ললেসনেসের ব্যাপারে কথা বলবে, তারাও কিন্তু কথা বলে না। তারা আছে নির্বাচন নিয়ে, হ্যাঁ, নির্বাচন নিয়ে ইত্যাদি। এবং না, তারা আবার নির্বাচন নিয়ে বলতে গিয়ে নানান ধরনের, ওটাও এক ধরনের রাজনৈতিক মবের মধ্যে তারাও পড়েছে। হ্যাঁ, নির্বাচনে কি মধু আমি বুঝলাম না। দেখেন, আমি আপনাকে মানে দায়িত্ব নিয়ে বলতেছি, হ্যাঁ, আমাদের দেশের নির্বাচন হচ্ছে টু লেজিটিমাইজ করাপশন অ্যান্ড ইনজাস্টিস। বৈধ মানে নির্বাচনের মাধ্যমে যখন এটা বৈধ সরকার হয়ে যায়, তখন ইনজাস্টিস এবং করাপশনটা বৈধ হয়ে যায়। এটা কি মানে একেবারে সবসময় তাই তো হচ্ছে। দেখেন, এরশাদের আমলে আপনার অনেক কাজ হয়েছে না? অনেক কাজ হয়েছে তো, কিন্তু এরশাদ সব কাজ হচ্ছে অবৈধ, কারণ সে তার ইলেক্টেড না। ঠিক আছে, এগুলো উপজেলা হয়ে গেল, উপজেলা এরশাদের আমরা দেখতেই পারলাম এত ভালো কাজ করার পরেও। কিন্তু 91 থেকে 2008 পর্যন্ত ধরেন, এই যে করাপশনগুলি হয়েছে, 5 বার চ্যাম্পিয়ন হয়েছে মানে বিএনপির আমলে, করাপশন হয়েছে, ইনজাস্টিস হয়েছে। আমরা এটা তো আওয়ামী লীগের সময়ও আমি বলতেছি, সব মিলাই বলতেছি, আমি 91 থেকে 2008 এই যে হয়েছে না এগুলি, আমরা কিন্তু কিছু পথ বলি, কারণ কি বৈধ সরকার, ইটস এ লেজিটিমেট গভর্নমেন্ট, সুতরাং এটা সব দোষ মাপ। তারা করাপশন করবে, ইনজাস্টিস করবে, সব দোষ মাপ, যেহেতু বৈধ। আর যেহেতু এরশাদ হচ্ছে আনইলেক্টেড, সুতরাং তার ভালো কাজগুলিও খারাপ। এইটা হচ্ছে আমাদের দেশের সাইকি। দেখেন, খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে কি বলবো আর কি, আমাদের দেশে কি হলো বা অন্যান্য দেশে কি হয়, উন্নত দেশগুলিতে কি হয়, দুইটা গুডের মধ্যে একটা বেটার বেছে নেয় ইলেকশনে, তাই না? আমাদের এখানে আমরা কি করতেছি, দুইটা ব্যাডের মধ্যে লেসার ব্যাড যে কম খারাপ যে তাকে আমরা বেছে নিতে বাধ্য হচ্ছি। জিনিসটা খেয়াল করেন কিন্তু, বুঝছেন? মানে তাহলে আপনার মূল্যায়নে মোটামুটি সবাই ব্যাড। হ্যাঁ, কে ভালো আছে বলেন? আমরা লেসার ব্যাডকে বেছে নিচ্ছি। আর উন্নত দেশে মানে দুইটা গুডের মধ্যে একটা বেটার মনে করে তাকে বেছে নেয়, ঠিক আছে? এটা দিয়ে। এবং দেখেন উন্নত দেশে কি হয়, সবাই দায়িত্ব নিতে চায় না, যে আমি এত বড় দায়িত্ব, হ্যাঁ, এটাই পালন করতে পারবো। আর আমাদের এখানে কি হয়, আমরা যতই বলি যে ভাই আপনার সেবা আমি নেব না, বলে কি তুই সেবা নিবি না মানে তোর দাদা বাবা সেবা নিবে, হ্যাঁ, জোর করে আমাদের সেবা দিবে। আমরা এই সেবা তো চাই না, হ্যাঁ, এই মানে সেবার নামে এই ধরনের অত্যাচার আমরা চাই না। কিন্তু তারা বলবে যে না, সেবা তোমাকে নিতেই হবে, হ্যাঁ, তুমি আমার সেবা নিবে না মানে। এই হয়ে গেছে বাংলাদেশ। এবং এইখান থেকে মানে কীভাবে উদ্ধার হবো আমরা, হ্যাঁ, এইটার কোনো দেখেন আজকে বর্তমান পরিস্থিতি তাহলে কোন পথে, একটু ভালোর পথে এগোচ্ছে না? ভালোর পথে এগোচ্ছে মানে আপনার কাছে কি মনে হয়? আমরা তো একটু কি বলেন এসব, এগুলি শুনেন, ওটাকে বলে কনজেকচুরাল ফিউচার, মানে অনুমান নির্ভর ভবিষ্যৎ। কনজেকচুরাল ভবিষ্যৎ ভেবে আমি কখনোই ওটা কি বলে কমফোর্টেবল ইলিউশনে ভুগি না, আরামদায়ক ইলিউশনে আমি ভুগি না। আমার কোনো ইলিউশন নাই। আপনারা ভুগেন যে একটা নির্বাচন হয়ে যাবে, তারপরে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, আপনারা ভুগতে পারেন। নির্বাচন হলে আমি তো বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, এই নির্বাচন মানে যদি হয়ও, এই নির্বাচন একটা স্টেবল গভর্নমেন্ট, একটা স্টেবল সোসাইটি দিতে পারবে না। আমি একটা লিখে রাখেন আপনি, স্টেবল সোসাইটি পেতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে ফর ডিকেড, হ্যাঁ, ফর ডিকেড অর ইভেন এরা, মানে হয় দশক, তাহলে যুগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যে সিচুয়েশন তৈরি করছি আমরা, হ্যাঁ, অল ডোরস আর ক্লোজড। দীপু ভাই, আপনিও কি মনে করেন যে অল ডোরস আর ক্লোজড?
না, শঙ্কা আছে, চ্যালেঞ্জ তো আছেই। চ্যালেঞ্জ তো থাকবেই। হ্যাঁ, সেই চ্যালেঞ্জটা মানে যতক্ষণ না পর্যন্ত মানে আমি বললাম তো একটা নতুন একটা অধ্যায়ে আমরা আসলাম, তো যেহেতু একটা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির আমরা একটা পাল্টাপাল্টি অবস্থান দেখছি। এখন দেখা যাচ্ছে একটা অংশ একেবারে পুরোপুরি নাই হয়ে গেছে। সেই নাই জিনিসটা আসতে পারবে কিনা, আদৌ আসবে কিনা, আসলে কোন রূপে আসবে, কোন চেহারায় আসবে সেটা আমরা জানি না। যেহেতু একটা প্রতিহিংসার ভেতরে তারা থাকবে। প্রতিহিংসার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলেও আসছে। ফলে বিএনপির পক্ষে একাকটুক মুভ করা সম্ভব হবে, বিএনপির সঙ্গী কারা হবে, বিএনপির অপোজিশনে কারা থাকবে। দেখেন এখানে তো পার্লামেন্ট তখনই সাকসেসফুল হয় যখন পজিশন এবং অপোজিশনের একটা মিলিত কম্বিনেশনটা হয়। আমি তো এখানে কম্বিনেশনটা খুব মানে খুব খারাপ দেখতেছি, ভালো দেখতেছি না। ফলে এখন নির্ভর করবে ক্ষমতায় মানে নির্বাচনের পর জামাত কিভাবে বিহেভটা করবে আর বিএনপি কিভাবে বিহেভ করবে। বিএনপি যদি শঙ্কিত, একটু শঙ্কিত, শঙ্কা কোন জায়গাটায় আপনার সংখ্যাটা ওই যে আমি গণতান্ত্রিক শক্তির আমি অনুপস্থিতি দেখতেছি, কারণ বিএনপির একার পক্ষে ক্যারি করা সম্ভব না। এই গণতন্ত্রের উত্তরণে গণতান্ত্রিক শক্তি কি বিএনপি একা? অন্য দলগুলি তো অনেক পিছিয়ে গেছে। এটার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল ছাত্রদের মাধ্যমে, কিন্তু ছাত্ররা সামহাও হঠাৎ করে ভেঙে চুরে পড়ছে। তার একটা অংশ চলে গেছে শিবির, আর একটা অংশ শিবির কি শিবির না, এই প্রশ্নগুলি এক ধরনের অপ্রাসঙ্গিক হয়ে গেছে হঠাৎ করে এই তরুণদের দল। বরং ওরা যদি দল না করে যদি ওই শক্তিটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা প্রেশার গ্রুপের মধ্যে প্রেশারে রাখতো, এটা ভালো ছিল। এখন তারা একটা দল হয়ে যাওয়াতে এখন দেখেন না নির্বাচনের জন্য তারা বিএনপির দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে, সুবিধার দিকে দৌড়াচ্ছে। তাহলে কি হলো? ক্ষমতা কেন্দ্রিক, তাহলে তো কোনো আদর্শবাদী থাকলো না। যাই হোক, এখন তারা একটা জোট করছে, এটা আমরা ওয়েলকাম করি, আমরা দেখি। কিন্তু এই জোটটা খুব প্রমিনেন্ট জোট না, গণতন্ত্র মঞ্চের মতনই হয়তো একটা জোট। তার মানে কি এই তরুণরাও বিভাজিত হয়ে গেছে? নিশ্চিত। এটা কি বিভাজিত হয়েছে না দীপু ভাই? তাদেরকে একেবারে টার্গেট করে বিভাজিত করা হয়েছে? না, নিজেরাই এটা টার্গেট করে না। সেই প্রশ্ন আরেকটু বিস্তারিত শুনবো আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ। ফিরোজ ভাই, বিরতির আগে আপনার সাথে আলোচনায় ছিলাম তরুণদের রাজনৈতিক যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যেটির কারণে আপনার দুজনই শঙ্কা ব্যক্ত করলেন। তাহলে আমাদের গতিগন্তব্য কোথায়? দেখেন, ঘটনাক্রমে মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর তরুণদের একটা দল ছিল, সেই দলও বিশাল একটা আশা সঞ্চার করছিল, জাসদ। কিন্তু ভুলের চক্রে অথবা রাজনীতির অপঘাতে অথবা ক্ষমতাসীনদের মানে আক্রমণের মুখে তারা টিকতে পারেনি,